ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলের সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আমি হলাম তোমাদের প্রীতম স্যার। আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পর্ষদের টেস্ট পেপারের 306 নম্বর পৃষ্ঠা জীবন বিজ্ঞান বিষয়ের সমস্ত সমাধান। সমস্ত মানে এমসিকিউ, এসএকিউ, 2 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন, সমস্ত সমাধান। চলো একে একে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে দেখো। প্রথম প্রশ্ন বলছে, তুমি একটি উদ্ভিদের পত্র স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখলে পত্রগুলি বন্ধ হয়ে গেল, এটি হলো শিশ্মুন্যাসটি। 1.2 কি বলছে, নিম্নে কোনো হরমোন সংশ্লেষে আয়োডিন প্রয়োজন হয়, এটা হবে থাইরক্সিন। 1.3 কি বলছে দেখো, এখানে স্তম্ভ মেলাতে বলছে, আমি স্তম্ভ মিলিয়ে দিয়েছি। কর্নিয়াটা মিলবে কি, প্রতিসারক মাধ্যম রূপে কাজ করবে। রেটিনা হচ্ছে বস্তুর প্রতিবিম্ব গঠনে সাহায্য করবে। আর সিলিয়ারি পেশি চোখের উপযোজনে সাহায্য করে। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান খ। 1.4 কি বলছে, কোষচক্রের দশার পর্যায়গুলো, কোষচক্রের দশার পর্যায় হবে অপশান ক, G1, তারপর S, তারপর G2, তারপরে M। 1.5 কি বলছে, 1.5 বলছে ক্রোমোজোমের VLIJ প্রভৃতি আকৃতি লক্ষ্য করা যায় ক্যারিওকাইনেসিসের কোন দশায়, সেটা হবে অ্যানাফেজ দশায়। 1.6 কি বলছে, অনুবিস্তারণের সঠিক ক্রমটি উল্লেখ করো, এটা হয়ে যাবে ঘ, অপশান ঘ। আচ্ছা, 1.7 কি বলছে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষার F2 জনুতে ফিনোটাইপের অনুপাত কি হতে পারে, 1:2:1। পরবর্তী প্রশ্ন দেখো, 1.8 বলছে গিনিপিকের ক্ষেত্রে দ্বিসংকর জননে F2 জনুতে উৎপন্ন বিবিআরআর মানে বড় হাতের বি, বড় হাতের আর, বড় হাতের দুটো বি, ছোট হাতে দুটো আর, ছোট হাতের দুটো বি, বড় হাতে দুটো আর সবগুলো ছোট হাতের বিবিআর জিনোটাইপের 4টি সংখ্যার অনুপাত কি, 1:1:1:1। 1.9 কি বলছে, হিমোফিলিক পিতা ও স্বাভাবিক মাতার স্বাভাবিক পুত্র সন্তান জন্মানোর সম্ভাবনা, এটা হয়ে যাবে 100%। 1.10 কি বলছে দেখো, 1.10 বলছে রাসায়নিক বিবর্তনবাদ বা জীবনের উৎপত্তি জৈব রাসায়নিক তত্ত্বে প্রবক্তা হচ্ছে ওপারিন ও হ্যালডেন। 1.11 দেখো কি বলছে, ডারউইন কোন বিষয়কে প্রকৃতির খেলা বলেছেন, এটা প্রাকৃতিক নির্বাচন হয়ে যাবে। 1.12 কি বলছে, রুই মাছের যে অঙ্গে রেটিয়া মিরিবিলিয়া দেখা যায় সেটা হবে পটকা। 1.13 কি বলছে দেখো, নাইট্রিফিকেশানে শনাক্তকরণের বৈশিষ্ট্য, অ্যামোনিয়া থেকে প্রথমে নাইট্রেট উৎপন্ন হবে, তারপরে কি নাইট্রাইট উৎপন্ন হবে। আচ্ছা, 1.14 কি বলছে দেখো, যে ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগটা হবে, এটা হয়ে যাবে ইটাই বা আউচ। 1.15 দেখো কি বলছে, পশ্চিম মেদিনীপুর জেলার আড়াবাড়ি অরণ্যে জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়াসটি প্রথম শুরু হলো, সেটা হচ্ছে JFM হবে। দেখো, তোমাদের শর্ট কোশ্চেনগুলো করানোর মেন উদ্দেশ্য হচ্ছে, তোমাদের বইয়েতে উত্তর তো দেওয়া রয়েছে, তার মধ্যেও দুটো একটা উত্তর ভুল দেওয়া রয়েছে, সেই ভুল উত্তরগুলোকে খুঁজে বার করাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। দেখো, এই প্রশ্নটা দেখো, একটা আমি আলাদা কালি দিয়ে বুঝিয়েছি, এই প্রশ্নের উত্তরটা তোমাদের বই যথারীতি ভুল দেওয়া রয়েছে। ACTH কম ক্ষরণে কুশিং রোগ হয়, ACTH কম ক্ষরণে হয় না, ওটা বেশি ক্ষরণে হবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিউরিলেমা স্থানে স্থানে বিচ্ছিন্ন হয়ে র্যানভিয়ার পর্ব গঠন করে, সত্য। 2.3 দেখো, প্রাণীকোষের কোষ বিভাজনের সময় অ্যাস্ট্রারশ্মি থেকে বেমতন্তু গঠিত হয়, সত্য। 2.4 দেখো, টি বড় হাতের টি ছোট হাতের টি গ্যামেট দ্বয় মিলনের ফলে হোমোজাইগাস উৎপন্ন করবে, হোমোজাইগাস তো হবে না বাবা, এটা হেটারোজাইগাস হয়ে যাবে। 2.5 দেখো কি বলছে, নিষ্ক্রিয় অঙ্গসমূহ অভিসারী বিবর্তনকে নির্দেশ করে, ভুল। 2.6 দেখো, পশ্চিমবঙ্গের মানুষ জাতীয় উদ্যানে এক শৃঙ্গ গণ্ডার সংরক্ষণ করা হয়, এটাও ভুল হয়ে যাবে। এখনো পর্যন্ত তুমি যদি না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করবে নিয়মিত এমন ভিডিও পেতে। ভিডিওটাকে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এত কষ্ট করে তোমাদের জন্য উত্তরগুলো নিয়ে এসেছি, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে সাপোর্ট করে যাবে। 2.7 কি বলছে দেখো, 2.7 বলছে সচল অস্থিসন্ধিতে সাইনোভিয়াল তরল থাকে। 2.8 কি হবে, পিরিমিডিন জাতীয় নাইট্রোজেনযুক্ত খাদ্য হবে অ্যাডেনিন বা গুয়ানিন, যা খুশি লেখো। 2.9 কালকাসুন্দা উদ্ভিদে স্টেমিনোড একটি নিষ্ক্রিয় অঙ্গ, এটা হচ্ছে বাংলা মানে হচ্ছে শল্কপত্র। 2.10 দেখো কি বলছে, একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলা হয়। 2.11 কি বলছে, জলাশয়ে পুষ্টি বস্তুর আকৃতির অতিবৃদ্ধিকে কি বলা হয়, একটা দাগ পড়ে গিয়েছে, অতিবৃদ্ধিকে বলা হয় ইউট্রিফিকেশন। আচ্ছা, 2.12 দেখো, বিজ্ঞানী নরমান মায়ার্স প্রথম হটস্পট শব্দটি ব্যবহার করেন।
ডান দিক বাম দিক মেলানোগুলো দেখে নাও। বল ও সকেট অস্থিসন্ধি হয়ে যাবে অপশান ছ কোমরের সন্ধি। ইউক্রোমাটিন হয়ে যাবে ক্রসিং ওভারে ঘটবে। তারপরে প্রজাতি প্রকরণ সৃষ্টি হবে মিওসিসে। বিবিআরআর এটা হয়ে যাবে কালো ও অমসৃণ। তারপরে ভেনাস হৃৎপিণ্ড হয়ে যাবে রুই মাছ। অভয়ারণ্য হয়ে যাবে কুলিক। নীলগিরিটা কিন্তু অভয়ারণ্য নয়, এটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, পরবর্তী প্রশ্নে আসছি। বলছে একটি বাক্যে বা একটি শব্দে উত্তর দিতে বলছে। প্রথম প্রশ্ন বলছে যে বিসদৃশটাকে খুঁজে বার করতে বলছে। উত্তর হয়ে যাবে এডিএইচ। তার কারণ কি, এইগুলো সব কি অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে বেরোয়, আর এডিএইচটা কি পশ্চাৎ থেকে বেরোয়। 2.20 কি বলছে, পায়রার উড্ডয়নে সাহায্যকারী অঙ্গ ডানাগুলিতে কতগুলো রেমিনজেস থাকে, এটা 23খানা হয়ে যাবে। 2.21 কি বলছে, যে শব্দজোটটা বুঝে লিখতে বলছে। পাথরকুচি যদি পত্তজমূল হয় কচুরিপানা হয়ে যাবে খর্বদ্রাবক। 2.22 দেখো, বলছে যে দ্বিসংকর জননে F1 জনুতে উৎপন্ন সংকর উদ্ভিদ বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই বড় হাতের আর ছোট হাতের আর থেকে সকল প্রকার সম্ভাব্য গ্র্যামেট, সকল প্রকার সম্ভাব্য গ্র্যামেটগুলো আমি সাজিয়ে লিখে দিয়েছি। 2.23 দেখো, অটোজোম বাহিত একটি বংশগত রোগের নাম হচ্ছে থ্যালাসেমিয়া। পায়রার উড্ডয়নে বায়ুথলির একটা ভূমিকা, ওড়ার সময় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে থাকে। 2.25 দেখো, বলছে নিচের 4টি বিষয়ের মধ্যে একটা বিষয়ের অন্তর্গত। প্রবাল, নিকোবর আইল্যান্ড, তারপর হচ্ছে র্যাপ্লেসিয়া, এগুলো সব কটা কিন্তু সুন্দরল্যান্ড হটস্পটের অন্তর্গত। 2.26 এই প্রশ্নটা একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে তোমাদের এই বছর মাধ্যমিকের জন্য। প্যানের সম্পূর্ণ নাম কি, পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট। এবারে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য বিভাগ গয়ের সমস্ত প্রশ্ন উত্তর লেখা ফরম্যাটে, সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এসেছি। এখনো পর্যন্ত আমার ভিডিওটা লাইক না করে থাকলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না একদম। এইটুকুনি তো চাইবো, এত কম সাবস্ক্রাইবার দেখে তোমরা ঘাবড়ে যেও না, চ্যানেলটা একদমই নতুন সেই জন্য। চলো পরবর্তী প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। বিভাগ গয়ে 3-এর দাগে প্রথম প্রশ্নটা বলছে যে মানব দেহে রক্ত সংবহনতন্ত্র আর মৌলবিপাকীয় হাড়ের ওপর থাইরক্সিনের প্রভাব। মৌলবিপাকীয় হাড়টা প্রথম লিখেছি দেখো, থাইরক্সিন কোষীয় শ্বসনের গতি বাড়িয়ে টিস্যুতে অক্সিজেনের ব্যবহার ও শক্তি উৎপাদন বৃদ্ধি করে, এভাবে দেহের মৌলবিপাকীয় হাড় নিয়ন্ত্রণ করে, তাই একে ক্যালোরিজেনিক হরমোনও বলা হয়ে থাকে। একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি আমি। রক্ত সংবহনতন্ত্রের ওপর প্রভাব দেখে নেবে কি বলছে, যে থাইরক্সিন হৃৎস্পন্দনের হার বৃদ্ধি করে ও হৃৎস্পন্দনের সংকোচতা ক্ষমতা বাড়িয়ে রক্তচাপ কার্ডিয়াক আউটপুট নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি পরোক্ষভাবে লোহিত রক্তকণিকা উৎপাদনে সাহায্য করে থাকে। তোমরা যদি শর্ট কোশ্চেনগুলো কেটে কেটে দেখে আসো তাহলে ওখানে একটি গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন যেটা তোমাদের বইয়ের মধ্যে ভুল লেখা রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাবে না। তোমরা রিপিট করো আরেকবার ভিডিওটা। 3.2 কি বলছে, 3.2 বলছে যে মানুষের প্রাত্যহিক জীবনে ঘটে যাওয়া দুটি প্রতিবর্ত ক্রিয়ার গুরুত্ব লিখতে বলেছে। কখন কখন বলছে, যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়বে, আর যখন কি নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়বে। যখন শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়বে, শ্বাসনালীতে খাদ্যকণা ঢুকে পড়লে তৎক্ষণাৎ বেশ কাশি নামক প্রতিবর্ত ক্রিয়াটা শুরু হয়ে যাবে। এর ফলে কি সজোরে বাতাস ফুসফুস থেকে বেরিয়ে আসে, যা খাদ্যকণাকে শ্বাসনালী থেকে ঠেলে বাইরে বার করে দেবে। বিয়ের কি বলছে, যে যখন নাকের মধ্যে কোনো বিজাতীয় বস্তু ঢুকে পড়বে কি হবে, নাকের ভেতর ধুলোবালি বিজাতীয় বস্তু ঢুকলে হাঁচি নামক প্রতিবর্ত ক্রিয়াটা ঘটে। হাঁচি এর মাধ্যমে ফুসফুস থেকে প্রবল বেগে বাতাস নাসাপথ দিয়ে নির্গত হয় এবং বহিরাগত বস্তুকে বাইরে বের করে দেয়। 3.3 কি বলছে, যে গমনের একটি চালিকা শক্তি হলো প্রজননিক কাজের জন্য একত্রিত হওয়া। দুটি সামুদ্রিক জীবের উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাতে বলেছে। প্রথমটাকে আমি বুঝিয়েছি ইলিশ মাছ, খুব সুন্দর। প্রজনন ঋতুতে ইলিশ মাছ, প্রজনন ঋতুটা ওদের কখন, বর্ষাকাল না। সমুদ্রের নোনা জল, এটা লোনা হয়ে গেছে, নোনা জল থেকে কয়েকশো কিলোমিটার পথ অতিক্রম করে মিষ্টি জলের নদীতে গঙ্গা পদ্মাতে আসে উপযুক্ত পরিবেশে ডিম পেড়ে বংশবৃদ্ধি নিশ্চিত করতেই তাদের এই গমন। তারপরের প্রশ্ন পয়েন্টটা কি বলছি, যে বলছি যে সামুদ্রিক কচ্ছপ, স্ত্রী সামুদ্রিক কচ্ছপেরা ডিম পাড়ার জন্য সমুদ্রে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে নির্দিষ্ট নিরাপদ উপকূলে বা হচ্ছে বালুকাময় সৈকতে এসে একত্রিত হয়। নিরাপদ আশ্রয়ে ডিম ফুটিয়ে নতুন প্রজন্মের জন্ম দেওয়াই হলো গমনের মূল উদ্দেশ্য।
পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা। এটা তোমরা কম বেশি সবাই জানো, তোমাদের বইয়েতে লেখা রয়েছে, তবুও আমি এই প্রশ্নের উত্তরটা নিয়ে এসেছি। অনেকে এই উত্তরটাকে গুছিয়ে লিখতে পারবে না, সেই জন্য আমি নিয়ে এসেছি। সমস্ত প্রশ্নের উত্তর যে তুমি করতে পারবে তা নয়, বিশেষ করে এই 2 নম্বরের প্রশ্নগুলো দেখে নাও। অনেক প্রশ্নের উত্তরই তোমরা পারবে না, সেগুলো একে একে দেখে নাও। দেখো 3.5-এর প্রশ্নটা কি বলছে, যে স্থায়ী জীর্ণ দশা বর্তমান সেটা হচ্ছে স্নায়ুকোষ বা নিউরন, আর হচ্ছে ক্রোমোজোমের একটি ক্ষারীয় প্রোটিনের নাম হচ্ছে হিস্টোন। 3.6 এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের বইয়েতে কিন্তু খুব একটা ভালো করে লেখা নেই, ঠিক আছে। স্পাইরোগাইরার অযৌন জনন পদ্ধতিটা সংক্ষেপে লিখতে বলেছে। দেখো প্রথমে কি হচ্ছে, দেহ বিভাজন। অনুকূল পরিবেশে বা জলের স্রোতের প্রভাবে স্পাইরোগাইরা সূত্রাকার দেহটি কি 2 বা তার থেকে বেশি খণ্ডে ভেঙে যাচ্ছে। তারপর নতুন জীবের সৃষ্টি, প্রতিটি বিচ্ছিন্ন খণ্ড পরবর্তীতে মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজন ঘটিয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং একটি করে নতুন অপত্য স্পাইরোগাইরা সৃষ্টি হয়। এইটা হচ্ছে পদ্ধতি, মেন পদ্ধতি। 2 নম্বরের জন্য কিন্তু বেস্ট লেখা, এর থেকে ভালো লেখা তোমাদের হতেই পারে না। দেখো তার পরবর্তী প্রশ্নটা কি বলছে, বলছে যে অস্টিও আর্থারাইটিস ও ঝুঁকি নেওয়া প্রবণতা মানব বিকাশে কোন কোন দশায় দেখা যায়। অস্টিও আর্থারাইটিস কখন দেখা যায়, বৃদ্ধ বয়সে, যেটা আমরা বার্ধক্য দশা বলি। আর ঝুঁকি কখন নেয়, বয়সন্ধি দশাতে। দেখো 3.8 কি বলছে, যে মেন্ডেলের দ্বিসংকর জনন থেকে প্রাপ্ত সূত্রটি লেখো। দ্বিসংকর থেকে আমরা কি পাই, দ্বিসংকর জনন থেকে স্বাধীন সঞ্চারণের সূত্র পাই, সেই সূত্রটা এখানে লেখা রয়েছে। এখানে তোমাদের প্রত্যেকটা উত্তর আমি কিন্তু সাতটা পাবলিকেশনের বই থেকে নিয়েছি। দেখো 3.9 কি বলছে, যে ট্রাফিক পুলিশ কর্মে নিযুক্ত ব্যক্তির বর্ণান্ধতা পরীক্ষা করার জন্য পরীক্ষা করা একান্ত জরুরি কেন, সেটাকে ব্যাখ্যা করতে বলেছে। দেখো কি বলছি, যে ট্রাফিক সিগন্যাল শনাক্তকরণ, যদি সে না কালারটাই চিনতে পারে কোনটা লাল কোনটা সবুজ কোনটা হলুদ, তাহলে সর্বনাশ হয়ে যাবে একেবারে। আর নির্দেশিকা ও জননিরাপত্তা, রাস্তার বিভিন্ন সতর্কতামূলক বোর্ড, যানবাহনের ইন্ডিকেটার নির্দিষ্ট রঙের হয়, তা চিনতে ভুল হলে সঠিক ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব নয়, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা দেখো 3.10 কি বলছে, এই প্রশ্নটাও কিন্তু বেশ ভালো প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু বেশ ভালো প্রশ্ন। স্ত্রীদের হোমোগ্যামেটিক বলা হয় কেন, হোমো মানে জানবে সেম জিনিস। স্ত্রীদের দেহে কি পাওয়া যায়, দুটো এক্স পাওয়া যায় না, আর পুরুষদের ক্ষেত্রে কি পাওয়া যায়, এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াইটা কি আলাদা না, তাহলে এটা হোমো হবে না, এটা হবে হেটারোগ্যামেট। আর ডাবল এক্সটা কি সেম না, সেই জন্য এটা হোমোগ্যামেট হয়ে যাবে। সেটার ব্যাখ্যা কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমি করে দিয়েছি, তোমরা দেখে নেবে। চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কি বলছে, যে বিভিন্ন নিষ্ক্রিয় অঙ্গ কিভাবে জৈব অভিব্যক্তির প্রমাণ হিসাবে কাজ করে সেটা লিখতে লেখো। এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদের বইয়েতে রয়েছে কিন্তু যথেষ্ট বড় করে, যথেষ্ট বড় করে। সেই জন্য আমি খুব সুন্দর করে ছোট আকারে নিয়ে এসেছি, যাদের প্রয়োজন তারা স্ক্রিনশটটা নিয়ে নাও। চলো পরবর্তী প্রশ্নে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন কি বলছে, বলছে যে বাঘ বিলুপ্ত হয়ে গেছে অথচ হরিণ প্রচুর পরিমাণে আছে, এমন একটি জঙ্গলের অন্য অভয়ারণ্য থেকে বাঘ এনে ছাড়া হলো, বাঘেদের বেঁচে থাকার জন্য কি কি সংগ্রামে লিপ্ত হতে হবে। দেখো খুব সুন্দর করে উত্তরটাকে আমি সাজিয়েছি। প্রথম পয়েন্টটাকে আমি কি বলছি, অন্তঃপ্রজাতি সংগ্রাম। অন্তঃপ্রজাতি সংগ্রাম মানে কি, বাঘেরা বলছে যে সাধারণত নির্দিষ্ট এলাকায় দখল করে, অনেকগুলো বাঘকে একসাথে ছেড়ে দেওয়ার ফলে তাদের নিজেদের মধ্যে বাসস্থান এবং এলাকা দখল নিয়ে তীব্র লড়াইটা শুরু করে দেবে। তারপরে কি হবে, পরিবেশের সঙ্গে সংগ্রাম। নতুন জঙ্গলে জলবায়ু ভূ প্রকৃতি ও অপরিচিত পরিবেশের সঙ্গে মানিয়ে টিকে থাকার জন্য তাদের লড়াই করতে হবে। তারপর আন্তঃপ্রজাতি, যদিও প্রচুর হরিণ আছে তবুও শিকার ধরার কৌশলে পারদর্শিতা দেখানো এবং অন্য কোনো শিকারী প্রাণীদের যদি থাকে সঙ্গে প্রতিযোগিতায় জয়ী হওয়া, খাদ্য সংগ্রহটাকে নিশ্চিত করতে। তাহলে 3টে সংগ্রাম তাদের মধ্যে শুরু হয়ে যাবে। পরবর্তী প্রশ্নে আসছি, অতিরিক্ত লবণ সহনে সুন্দরী গাছের অভিযোজন। প্রথম পয়েন্টটা কি বলছি, যে লবণ নিঃসরণ, তারপরেরটা কি লবণ সঞ্চয় ও পরিশ্রবণ, তারপরে কি শ্বাসমূলের ভূমিকা। এই 3টে পয়েন্ট 2 মার্কসের জন্য কিন্তু যথেষ্ট হবে। পরবর্তী প্রশ্নে আসছি, যে এই প্রশ্নটাও কিন্তু আমি টেস্ট পেপারে অনেক জায়গায় পেয়েছি, অনেক জায়গায় পেয়েছি। এই প্রশ্নটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমার মনে হয়েছে। এই রকম ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের মাধ্যমিকে আসার চান্স সব থেকে বেশি।
দেখো কি বলছে, বলছে যে বিলাসবহুল জীবনযাত্রা বায়ু দূষণের একটি অন্যতম কারণ, যেটার পক্ষে দুটো যুক্তি দিয়েছি। প্রথম যুক্তিটা হচ্ছে সিএফসি নির্গমন, আরামদায়ক জীবনের জন্য ব্যবহৃত শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র, যেটাকে আমরা এসি বলে থাকি, রেফ্রিজারেটর থেকে প্রচুর পরিমাণে সিএফসি নির্গত হয়, যা ওজোন স্তর ধ্বংস করে এবং বায়ুমণ্ডলের তাপমাত্রা বাড়িয়ে দেয়। আর জীবাশ্ম জ্বালানি ব্যবহার, ব্যক্তিগত বিলাসবহুল গাড়ি, উন্নত বৈদ্যুতিক সরঞ্জাম অতিরিক্ত ব্যবহারের ফলে প্রচুর পরিমাণে জীবাশ্ম জ্বালানি ও কয়লা পোড়ানো হচ্ছে। এর ফলে বাতাসে কি কার্বন মনোঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, সূক্ষ্ম ধূলিকণা ভরে গিয়ে দূষণটাকে ঘটাচ্ছে। এই প্রশ্নটাও কিন্তু তুমি কোথাও পাবে না, আমার কাছেই শুধু এত সুন্দর করে গুছিয়ে তোমরা পাবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অরণ্যকে প্রকৃতির ফুসফুস বলা হবে কেন? এটাও কিন্তু তুমি কিন্তু কোথাও পাবে না। এটা অনেকে হচ্ছে কি করবে বলো তো, অনেক স্যাররা গুগল করবে। এটা তো আমার গুগল থেকে না, আমি ব্যবস্থা করেছি আমার অনেক পুরানো বই, সেই সব বই থেকে কালেকশন করা। অরণ্যকে প্রকৃতির ফুসফুস বলা হবে কেন? গ্যাসীয় বিনিময় আর বায়ু পরিশোধন। গ্যাসীয় বিনিময় কি, প্রাণীকুল শ্বাসকার্যের মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, অরণ্যের গাছপালা সালোক সংশ্লেষের প্রক্রিয়ায় তা গ্রহণ করে এবং পরিবর্তে বিশুদ্ধ অক্সিজেনকে বাতাসে ফিরিয়ে দেবে। বায়ু পরিশোধন কিভাবে করবে? প্রাণীর ফুসফুস যেমন রক্তকে অক্সিজেন দিয়ে পরিশ্রুত করে, অরণ্যকে তেমনি বাতাস থেকে দূষিত গ্যাস ধূলিকণা শোষণ করে বায়ুমণ্ডলকে নির্মল ও নির্ভরযোগ্য রাখে। এই কারণেই পৃথিবীকে এই সচল রাখে বলেই অরণ্যকে প্রাকৃতির ফুসফুস বলা হয়। 3.16 কি বলছে দেখো, 3.16 বলছে যে খাদ্য সংকট ও চোরা শিকার পূর্ব হিমালয় হটস্পট অঞ্চলে একটা স্তন্যপায়ী প্রাণীর বিপন্নতার প্রধান কারণ। বক্তব্যটা সাপেক্ষে যথার্থতা প্রমাণ করতে বলেছে। একটা প্রাণীর নাম হচ্ছে রেড পান্ডা, তার বিপন্নতা হচ্ছে প্রথম হচ্ছে খাদ্য, সে কি খায়? বাঁশ খায়। হ্যাঁ, বনভূমির উজাড় হয়ে যাওয়ার ফলে বাঁশ পরিমাণে কমে যাচ্ছে, ফলে তাদের খাওয়ার কি সমস্যা হচ্ছে। চোরা শিকার কি করছে, এদের মূল্যবান চামড়া ও পশমের লোভে পাচারকারীরা কি করছে, এদের যেমনভাবে পাচ্ছে মেরে ফেলছে, সেই জন্য এদের মৃত্যু ঘটছে। দেখো ভারতের দুটো ব্যাঘ্র প্রকল্পের নাম জানতে চেয়েছে, একটা হচ্ছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প আর একটা হচ্ছে করবেট। আজ করবেট বানানটা একটু ভুল হয়ে গিয়েছে। এছাড়াও রয়েছে কর্ণাটকের কি বন্দিপুর, মধ্যপ্রদেশের কানহা। 2025 সাল অনুযায়ী এখানে কিন্তু 58টা ব্যাঘ্র প্রকল্প রয়েছে। এটা তোমাদের এক্সট্রা ইনফরমেশান দিয়েছি আমি, এক্সট্রা ইনফরমেশান। চলো এবারে আমি হচ্ছে 5 নম্বরের প্রশ্নগুলো শুরু করব, মানে তোমাদের বিভাগ ঘটাকে শুরু করব। বিভাগ ঘ শুরু করব। দেখো এখানে তোমাদের হচ্ছে এমনকি তোমাদের ছবি পর্যন্ত আমি নিয়ে এসেছি, যেটা তোমাদের হচ্ছে খুব হেল্প করবে। কারণ এই ছবিগুলো কিন্তু তোমাদের টেক্সট বুকে খুব ভালো দেওয়া নেই, এমনকি বিভিন্ন সহায়িকাতেও নেই। প্রথমটা বলছে একটা সরল প্রতিবর্ত চাপের ছবি দিতে বলেছে। দেখো এই ছবিটা কিন্তু তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, ভিডিও রেজলিউশন বাড়িয়ে নাও, বাড়িয়ে নিয়ে স্ক্রিনশট নিয়ে নাও। এখানে 4টে পয়েন্ট দিতে বলেছে, আমি 3টে পয়েন্ট দিয়েছি। অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে কোনটা হবে আমাদের মোটর নিউরন। এটা হচ্ছে তোমাদের পরের দিনের প্রশ্ন, এটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে মোটর নিউরনটা কোনটা হবে। ঠিক আছে, চলো পরের ছবিটা দেখা যাক। পরের ছবিটা কি বলছে, বলছে যে প্রাণী মাইটোসিসের কোষ বিভাজন। আমি মেটাফেজ দশাটা বলেছি, মেটাফেজ দশার ছবি দিয়ে দিয়েছি, এটা তো কম বেশি সবাই পারবে। আচ্ছা, ইউক্যারিওটিক ক্রোমোজোমের যে রাসায়নিক উপাদানগুলো একটা সারণীর সাহায্যে লিখতে বলেছে। পুরো সারণীটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখানে প্রধানত কি পাওয়া যায়? এখানে প্রধানত পাওয়া যায় নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন দিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিডের মধ্যে কে কে আসবে? ডিএনএ আসবে, আর কি আসবে? আরএনএ আসবে। আর এদের হচ্ছে বিবরণ বা উদাহরণ, এটি ক্রোমোজোমের মূল বংশগতীয় বস্তু আর স্বল্প পরিমাণে উপস্থিত থাকে। আর প্রোটিনের মধ্যে কি দেখো, হিস্টোন প্রোটিন। প্রোটিনের মধ্যে কি আসবে? হিস্টোন প্রোটিন আসবে, যেটা হচ্ছে ক্ষারীয় H1H2A H3H4, যা ডিএনএকে কুণ্ডলীকৃত করতে সাহায্য করবে। আর নন হিস্টোন প্রোটিন, তার মধ্যে কি আসবে? স্ক্যাফোল্ড প্রোটিন, ডিএনএ পলিমারাইজেশন আর আরএনএ পলিমারাইজেশন। ধাতব আয়নের মধ্যে কি আসবে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর লোহা আসবে। এগুলো কি ক্রোমোজোম গঠনে সহায়তা করে। দেখো পরবর্তী প্রশ্ন কি বলছে, যে প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা ধ্রুবক রাখার মিওসিসের তাৎপর্য। এটা আমি সাঁতরা পাবলিকেশনের সহায়িকা বই থেকে তুলেছি। এখানকার উত্তরটা কিন্তু আমি খুব সুন্দর পেলাম, সেই জন্য বলছে যে যৌন জননের সময় নিষেকের মাধ্যমে দুটি হ্যাপ্লয়েড জনন কোষ মিলিত হয়ে ডিপ্লয়েড জাইগোট গঠন করে। জাইগোট থেকে অপত্য জীব সৃষ্টি হয়, ফলে কোনো প্রজাতির সমস্ত জীবের ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক থাকে। মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা হ্রাস না ঘটালে প্রজাতি জীবের ক্রোমোজোম সংখ্যা এক প্রজন্মে পরবর্তী প্রজন্মে দ্বিগুণ হয়ে বেড়ে যাবে। এই জন্য কি হবে? তাদের অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। ওকে, আচ্ছা পরবর্তী প্রশ্ন কি বলছে, বলছে যে
এখানে পার্থক্য করতে বলেছে যৌন জনন আর অযৌন জননের মধ্যে। বিষয়গুলো এরা বলে দিয়েছে কোন কোন বিষয়। বলছে যে অপত্য যনুর প্রকৃতি, গ্যামেট উৎপাদন, আর মাইটোসিস ও মিওসিসের ওপর নির্ভরতা। আচ্ছা, এখানে আমি এটাও সাতটা পাবলিকেশনের সহায়িকা বই থেকে নিয়েছি। এটা তোমাদের টেক্সটেও পেয়ে যাবে, শেষের তিনটে পার্থক্যের কথা এরা বলেছে: গ্যামেট উৎপাদন, মাইটোসিস ও মিওসিসের উপর নির্ভরতা, অপত্যজনুর প্রকৃতি। প্রয়োজনে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসছি আমি, যে সপুষ্পক উদ্ভিদদের যৌন জনন পদ্ধতিগুলো শব্দচিত্রে দেখাতে বলেছে ধাপগুলো। তাহলে প্রথমে কি পরাগ রেণু, তারপরে কি পরাগ রেণু গর্ভমুণ্ডে স্থানান্তর ঘটবে, তারপর গ্যামেট উৎপাদন হবে, তারপর কি পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলন হবে, তারপরে কি নিষেক হয়ে যাবে, নিষেক হওয়ার পরে কি জাইগোট গঠন হবে, জাইগোট গঠন হলে কি ভ্রূণ হবে, ভ্রূণ থেকে কি বীজ হবে, বীজ থেকে কি অঙ্কুরণ হবে, তারপরে কি হয়ে যাবে শিশু উদ্ভিদে পরিণত হবে ফাইনালি। দেখো পরবর্তী প্রশ্ন 4.3 চলে এসেছি। এখনো পর্যন্ত আমার ভিডিওটা লাইক না করে থাকলে লাইক করে দেবে, তোমাদের জন্য সারাদিন খাটতে হয়। অবশ্যই আমার ভিডিওটা দেখার পর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। বিশুদ্ধ কালো ও বিশুদ্ধ সাদা বর্ণের গিনিপিকে সংকরণ ঘটানোর ফলে চেকার বোর্ডের সাহায্যে দেখাতে বলেছে। আচ্ছা দেখো, আর ওর সঙ্গে একেবারে প্রশ্নটা পড়ে নিই, যে বলছে হিমোফিলিয়ায় আপাত, এই আপাত শব্দটা গুরুত্বপূর্ণ। আপাত স্বাভাবিক মাতা, কি ব্যাপারটা আমি বোঝাচ্ছি, চলো ধীরে ধীরে বোঝাচ্ছি। ও আক্রান্ত পিতা বিবাহ হলে সন্তানদের হিমোফিলিয়া রোগের বংশানুসরণ ছকের সাহায্যে দেখাতে বলেছে। আচ্ছা, প্রথমে হচ্ছে বিশুদ্ধ সাদা বিশুদ্ধ কালো গিনিপিকের চেকার বোর্ডটা দেখা যাক আমাদের। বিশুদ্ধ কালো আর সংকর, কি বলছে জানো, বিশুদ্ধ কালো বিশুদ্ধ সাদা। আচ্ছা 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 আচ্ছা, বিশুদ্ধ কালো, এটা ভুল চলে এসেছে। বিশুদ্ধ কালো, এটা বিশুদ্ধ কালো হয়ে যাবে। বিশুদ্ধ কালো হলে এটা বড় হাতের বি হয়ে যাবে, 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 এটা বড় হাতের বি হয়ে যাবে। ওকে, তাহলে কিন্তু এই রেজাল্টটা আসবে না, এই রেজাল্টটা আসবে না, এটা তোমরা একটু চেক করে নেবে, এই রেজাল্টটা আসবে না। তাহলে তো সমস্ত কিছু ঠিক থাকবে, এটা বড় হাতের বি, এটা তাহলে শঙ্কর কালো হয়ে যাবে, এটা শঙ্কর কালো হয়ে যাবে, শঙ্কর কালো হয়ে যাবে, এটাও শঙ্কর কালো হয়ে যাবে। ওকে, আচ্ছা, যেটা বোঝাবো বলেছিলাম সেটা দেখো। দেখো কি বলছে, বাহক মাতা। বাহক মাতা কেন আপাত বলেছে, তো আপাত মানে আমি সামনে থেকে দেখতে পাচ্ছি তার মধ্যে হিমোফিলিয়া রোগটা নেই, কিন্তু সে কিন্তু জিনটা বহন করে চলেছে, সেই জন্য আমরা বাহক মাতা বলবো। আর হিমোফিলিক পিতার বিবাহ হলে কি ঘটবে দেখো, বলছে স্বাভাবিক মাতা যে হচ্ছে বাহক, দেখো স্বাভাবিক বাহক মাতা আর হিমোফিলিক পিতা এদের মধ্যে যদি ঘটায়, তাহলে এইগুলো হচ্ছে তার গ্যামেট, এক্স টু দি পাওয়ার ছোট হাতের এইচ আর হচ্ছে এক্স টু দি পাওয়ার বড় হাতের এইচ। এক্স টু দি পাওয়ার বড় হাতের এইচ হচ্ছে স্বাভাবিক অবস্থা, আর এক্স টু দি পাওয়ার ছোট হাতের এইচ হচ্ছে সেটা বাহক অবস্থা। পুরুষদের ক্ষেত্রে যদি এই ঘটনাটা ঘটে তাহলে সে কি আক্রান্ত। এবার এই ছকটা তোমরা ভালোভাবে দেখে নাও, তোমরা তো ছক মোটামুটি করতে পারো, এটা এই জায়গাটা একটু দেখে নাও কি ঘটবে। ওকে, এটা বোঝানোর তো আর কিছু নেই। দেখো পরবর্তী প্রশ্নে আসছি আমি, কি বলছে, যে শিক্ষার্থীরা খবরের কাগজে থ্যালাসেমিয়া নিয়ে একটা প্রবন্ধ পড়েছে। একজন থ্যালাসেমিয়া আক্রান্ত ব্যক্তির পরিণতি জেনে ভয় পেয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি জনগোষ্ঠী থেকে এই রোগ দূর করার জন্য তারা কি কি উদ্যোগ নিতে পারে। দেখো, প্রথমে হচ্ছে জনসচেতনতা বৃদ্ধি। কি করে বৃদ্ধিটা করবে বাবা, প্রচার করবে যে থ্যালাসেমিয়াটা কি, কিভাবে বংশ ছড়ায়, সেটার সহপাঠী ও পরিবার এলাকাবাসীকে সচেতন করবে। সেমিনার ও লিফলেট বিতরণ করতে পারে, বিদ্যালয় ও স্থানীয় ক্লাবে ডাক্তারদের নিয়ে আলোচনা আয়োজন করতে পারে। থ্যালাসেমিয়া ভয়াবহতা প্রতিরোধ উপায় এই সমস্ত নিয়ে লিফলেটটা তারা কি চারিদিকে ছড়িয়ে দিতে পারে। এবার রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, রক্ত পরীক্ষা বাবা। কি করবে, রক্ত পরীক্ষা করবে। বিয়ের আগে পাত্রপাত্রীদের রক্ত পরীক্ষার প্রয়োজন সম্পর্কে উৎসাহিত করবে যদি থ্যালাসেমিয়া রোগটা বহন করে থাকে। জেনেটিক কাউন্সেলিং। জেনেটিক কাউন্সেলিং, পরিবারে যদি আগে থেকেই কারোর থ্যালাসেমিয়া থাকে তবে সেই পরিবারের সদস্যদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। রক্তদান কর্মসূচি, থ্যালাসেমিয়া রোগীদের জন্য কি নিয়মিত রক্তের প্রয়োজন হয়, তাই এলাকায় এলাকায় নিয়মিত রক্তদান শিবিরের আয়োজন করতে হবে। পরবর্তী প্রশ্ন কি বলছে, যে ডারউইনের মতবাদের বিষয়গুলো তালিকাভুক্ত করতে বলেছে। এখানে ডারউইনের আমি সবকটা লিখে দিয়েছি। এখানে অন্তত পক্ষে 5টা বিষয় তোমরা লিখবে, অন্তত পক্ষে 5টা বিষয় লিখবে।
ভেদ ও প্রকরণ, প্রাকৃতিক নির্বাচন সমস্ত কিছু আমি দিয়ে দিয়েছি খুব সুন্দর করে। অন্ততপক্ষে 5টা বিষয় লেখা চাই। ওর সঙ্গে প্রশ্নটা কি দেওয়া ছিল? উদাহরণের সাহায্যে অপসারী বিবর্তনটা ব্যাখ্যা করতে বলেছে। এই ব্যাখ্যাটা আমি খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দেখো, উদাহরণ হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের অগ্রপদ্রাকে দিয়েছি আমি। এই প্রশ্নটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, তোমরা প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে মরুভূমি পরিবেশে নিজেদের মানিয়ে নেয় জীবেরা উটের সাহায্যে সেটা প্রমাণ করতে বলেছে, যথার্থতা বিশ্লেষণ করতে বলেছে। উটের জল সহন ক্ষেত্রে অভিযোজন, এইটা তো হচ্ছে তোমরা কম বেশি সবাই জানো। ওর সঙ্গে রয়েছে যে লোহিত রক্তকণিকার আকৃতি। এই দুটো পয়েন্ট কিন্তু খুব সুন্দরভাবে লিখে দিলে এই 5 নম্বরের প্রশ্নের উত্তরটি শেষ হয়ে যাবে। এই প্রশ্নের উত্তরটি আমি হচ্ছে সাঁতরা পাবলিকেশন থেকে নিয়েছি, তোমরা যে বই পড়ছো সেই বই থেকে লিখলেও চলবে। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে। আচ্ছা, ওর সঙ্গেই ছিল যে জেরোফাইট উদ্ভিদদের অভিযোজনগত বৈশিষ্ট্য। প্রথমটা হচ্ছে পাতা রূপান্তর, দ্বিতীয়টা হচ্ছে পুরু কিউটিকল ও নিমজ্জিত পত্র রন্ধ্র। 4.5-এ কি বলছে? যে মানুষের ক্রিয়াকলাপে নাইট্রোজেন চক্র ব্যাহত হচ্ছে। এই দুটো ঘটনা উল্লেখ করতে বলেছে। আমি এখানে দুটো নয়, 4টে ঘটনা উল্লেখ করেছি। তোমাদের পছন্দ মতো দুটো বিষয় তোমরা লিখে দেবে। 4টে পয়েন্ট আমি দিয়েছি, ঠিক আছে? 4টে পয়েন্টের মধ্যে তোমাদের পছন্দ মতো দুটো পয়েন্ট লিখে দিলেই চলবে। আর এখানে নিদ্রাহীনতা, রক্তচাপ বৃদ্ধি আর জলে দ্রবীভূত অক্সিজেন হ্রাস পাওয়া, এর কারণগুলো দর্শাতে বলেছে। এর নিদ্রাহীনতা ও রক্তচাপ বৃদ্ধি হচ্ছে শব্দ দূষণের কারণে ঘটে। আর জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রাটা হ্রাস পাওয়ার প্রধান কারণটা হচ্ছে কি? ইউডিফিকেশন। আচ্ছা, অথবা প্রশ্নটায় কি বলছে যে ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি পরিবেশে জল, মিষ্টি জল, বাস্তুতন্ত্র, কৃষি জমির ওপর কীরূপ প্রভাব ফেলতে পারে সেটাকে ব্যাখ্যা করতে বলেছে। ওর সঙ্গে যে 2 নম্বরের প্রশ্নটা দিয়েছে যে জৈব বিবর্তনের ফলে সর্বোচ্চ শ্রেণীর খাদকরা বেশি ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিতে বলেছে। আচ্ছা দেখো, ক্রমবর্ধমান জনসংখ্যার প্রভাব, সেখানে আমি প্রথমে মিষ্টি জলটাকে কিভাবে দিয়েছি। বলছে যে জনসংখ্যা বৃদ্ধির ফলে পানীয় জল, দৈনন্দিন কাজে মিষ্টি জলের চাহিদা কি বাড়ছে। এর ফলে ভূগর্ভস্থ জল অতিরিক্ত উত্তোলনের কারণে জলস্তর নিচে নেমে গিয়ে যাচ্ছে, জলের তীব্র অভাব দেখা দিচ্ছে। বাস্তুতন্ত্রের বিনাশ, বসতি স্থাপন ও শিল্পায়নের জন্য জঙ্গল ও জলাভূমি ধ্বংস হচ্ছে। এর ফলে বন্যপ্রাণী নষ্ট হচ্ছে এবং বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে। কৃষি জমির হ্রাস, কৃষি জমির হ্রাসটা কি বলছে? ক্রমবর্ধমান মানুষ বসবাসের ঘরবাড়ি ও রাস্তাঘাট তৈরির জন্য উর্বর কৃষি জমিগুলোকে কি ব্যবহার করে ফেলছে, ফলে চাষযোগ্য জমির পরিমাণ কি কমে যাচ্ছে। আচ্ছা, ওর সঙ্গে যে প্রশ্নটা ছিল যে জৈব বিবর্ধক ও সর্বোচ্চ শ্রেণীর খাদকে যে প্রশ্নটা ছিল, এই প্রশ্নটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটাও তোমরা স্ক্রিনশট নিতে পারো। অলরেডি 27 মিনিট হয়ে গিয়েছে, তাই ভিডিওটা আরও লম্বা করতে চাইছি না, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। আচ্ছা, 4.6 সুন্দরবনে পরিবেশগত সমস্যা, খাদ্য খাদকের ভারসাম্য ব্যাঘাত ঘটাচ্ছে কারা কারা? মিষ্টি জলের সংকটটা ব্যাখ্যা করতে বলছে। আর খাদ্য খাদকের ভারসাম্য ব্যাঘাত, এইটা হচ্ছে উপযুক্ত উদাহরণের সাহায্যে প্রমাণ করতে বলছে। আর হটস্পট নির্ধারণের শর্তগুলোকে আমাকে লিখতে বলছে। আচ্ছা, প্রথম পোর্শনটা দেখো, মিষ্টি জলের সংকট, এটা আমি সাঁতরা পাবলিকেশন থেকে নিয়েছি। আর খাদ্য খাদকের ভারসাম্য সংঘাত, এটাও আমি সাঁতরা পাবলিকেশনের টেক্সট বুক থেকে নিয়েছি। হটস্পটের শর্ত, এটা পুরানো সাঁতরা পাবলিকেশনের টেক্সট বুক, নতুন সাঁতরা পাবলিকেশনের টেক্সট বুকে পাবে না। এটা পুরানো সাঁতরা পাবলিকেশনের টেক্সট বুকে খুব সুন্দর 4টে পয়েন্ট দিয়েছে, সেইটা করলেই যথেষ্ট। আচ্ছা, ওর সঙ্গে অথবা প্রশ্নটা দেখো। বলছে যে ভারতে বর্তমানে একটি বিপন্ন প্রজাতি হচ্ছে একশৃঙ্গ গন্ডার। একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বৃদ্ধির উদ্দেশ্য কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা আমাদের মতামত অনুসারে লিখতে বলছে। আর সংরক্ষিত বনাঞ্চল আর বায়োস্ফিয়ার রিজার্ভের দুটো করে বৈশিষ্ট্য। দেখো, এখানে হচ্ছে একশৃঙ্গ গন্ডারের ক্ষেত্রে প্রথম পয়েন্টটা দিয়েছি আমি, চোরা শিকার প্রতিরোধ, বাসস্থান সংরক্ষণ ও সম্প্রসারণ, নতুন পুনর্বাসন কেন্দ্র তৈরি। সংরক্ষিত বনাঞ্চলের দুটো বৈশিষ্ট্য আর ওর সঙ্গে হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভের দুটো বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমি ওই সাঁতরা পাবলিকেশনে পুরানো টেক্সট বুক থেকে নিয়েছি। তাহলে আজকের আমাদের ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। ভিডিওটা এতক্ষণ ধরে যারা দেখলে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে। তোমাদের এই পর্ষদের টেস্ট পেপারের সম্পূর্ণ সমাধান মানে আমি যতগুলো স্কুল রয়েছে চেষ্টা করব সমস্ত স্কুলের সমাধান তোমাদের জন্য নিয়ে আসব। তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজ এখানেই রাখলাম, চলো
গুড বাই।